আমাদের প্রিয় এই বাংলাদেশ আয়তনে তো খুব ছোট, অনেক বেশি মানুষ, ঘনবসতি, সম্পদেরও কিছু অপ্রতুলতাও আছে। এই অপ্রতুলতা নিয়েই আমাদের এই সমাজটা চলছে এবং এই অপ্রতুলতা আসলে আমাদের বড় কোনো সীমাবদ্ধতা নয়। কারণ সম্পদ বলতে আমরা যেগুলো বুঝি, বাহ্যিক যে সমস্ত সম্পদের কথা আমরা বলি সেটি আসল সম্পদ নয়। প্রকৃত সম্পদ হচ্ছে মানুষ সম্পদ, মানব সম্পদ হচ্ছে প্রকৃত সম্পদ। এটি একটি জাতির জন্যে, দেশের জন্যে, রাষ্ট্রের জন্যে তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ। যদি সেই মানুষগুলোকে আমরা সঠিক মর্যাদা দিতে পারি, সেই মানুষকে যদি আমরা সক্ষম করতে পারি, তার যোগ্যতার বিকাশ যদি আমরা ঘটাতে পারি, এবং এই ধরনের উদ্যোগ এবং প্রক্রিয়াতে যখন রাষ্ট্র, সমাজ এবং তার প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত হয়, তখন সেই দেশ অনেক এবং অনেক এগিয়ে যায়। মর্যাদার দিক থেকে আমরা সবাই সমান মর্যাদা সম্পন্ন। আমরা যে কালারের হই না কেন, যে মতের হই না কেন, আমরা পুরুষ অথবা নারী যাই হই না কেন, আমাদের রাজনৈতিক সামাজিক পরিচয় যেটা হই না কেন, মর্যাদার দিক থেকে আমরা সবাই মানুষ এবং সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকার আয়তনে হাতির মতো বড় করেন নাই, আমরা উটের মতো এত বড় না, আমরা বাঘের মতো হিংস্র না, কিন্তু মানুষ আকার আয়তনে একটি মধ্যম আকৃতির প্রাণী হয়েও তার যোগ্যতার জন্যে, তার মেধার জন্যে, তার বিবেকবোধের জন্য সে সর্বশ্রেষ্ঠ প্রাণী। সব কিছুর উপর তার মর্যাদা এবং সব কিছুর উপর তার নেতৃত্ব। সেই মানুষের মধ্যে কিছু সক্ষমতা, কিছু দুর্বলতা আছে, কিছু সীমাবদ্ধতা থাকে, জন্মগতভাবে কিছু থাকে, আর পরিস্থিতির কারণে একটাই হয়। কেউ ইচ্ছা করে দৃষ্টি প্রতিবন্ধী হয় না, বুদ্ধি প্রতিবন্ধী হয় না, শারীরিক প্রতিবন্ধী হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে দিয়েছেন হাত, পা, চোখ, কান সুস্থভাবে, আমরা আসলে অনেকেই বুঝতে পারব না। যার দুটো চোখ নেই সে বুঝতে পারে যে আসলে পৃথিবী থেকে সে কী হারিয়েছে। যার একটি হাত বা দুটো হাত নেই, বা একটি পা বা দুটো পা নেই, বা শারীরিক দিক থেকে সমস্ত অক্ষম ব্যক্তিরাই বুঝতে পারে যে আসলে কি আছে। মাঝে মাঝে আপনারা দেখবেন যে কোনো ভাইরা খুব সুন্দর কমেন্টস করেন, একজন অসহায়, হাত নাই, পা নাই এমন মানুষ যে হাঁটছে বা পড়ে আছে, যে তার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে আমি আসলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমি সবচেয়ে সুখী মানুষ। এই কারণেই যে তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নাই, আল্লাহ তো আমাকে সেটা দিয়েছেন এবং বিনামূল্যেই দিয়েছেন। আমি যদি এটার সঠিক সম্মান মর্যাদা করি, তাহলে আসলে সেই ভাইটিকে বা সেই বোনটিকে মর্যাদা সম্পন্ন করা হবে। একটি সমাজের মানুষের মধ্যে যখন এই মনোভাব আসে, ভালোবাসা আসে, সম্মান এবং শ্রদ্ধাবোধ আসে, যে আমার সেই ভাই বা বোনটা, তার যাই তার অক্ষমতা থাক না কেন, লিমিটেশনস থাক, সে আমারই ভাই, সে আমারই বোন, তাইলে সমাজ একটা অসাধারণ উচ্চতায় পৌঁছে যায়, যে মানবিক সমাজ হয়। আমরা সেই মানবিক সমাজ গড়ার জন্যই আসলে সবাই মিলে কাজ করছি। রাজনৈতিক অঙ্গন থেকে যারা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন, সরকারে যারা আছেন, সবারই দায়িত্ব হচ্ছে এই ধরনের একটি সুন্দর মানবিক সমাজ গড়া। এই মানবিক সমাজ গড়ার জন্য আমাদের অনেকগুলো কম্পোনেন্ট প্রয়োজন। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি সুন্দর সুস্থ রাজনৈতিক চর্চা, এটি গণতান্ত্রিক চর্চা, একটি পরমত সহিষ্ণু রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা। এই সমস্ত কিছুর অভাব আমাদের সমস্ত সম্পদকে, আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, যেটি গত প্রায় 1.5 যুগে আমরা দেখেছি। ফেসিবাদ এই কাজগুলি আসলে করেছে কি, মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, কিন্তু এই সমস্ত ছোটো ছোটো জায়গাগুলোতে যদি একটু সহানুভূতির দৃষ্টিতে দেখা যেত, তাইলে আমাদের একটা বিরাট জনশক্তি, তারা সক্ষম হতেন, সম্মান এবং মর্যাদার সাথে তারা দেশে বসবাস করতে পারতেন। কিন্তু এটা হয় না, বরং যা বরাদ্দ থাকে সেইটাই পকেটে চলে যায়। সেইটা লুটপাট করার জন্য একদল লোক থাকে, এবং যারাই লুটপাট করে তারা কিন্তু সাধারণ মানুষ না, তারা আমাদের মতো বিশ্ববিদ্যালয়, কলেজে বড় বড় ডিগ্রি নিয়েছেন, কোট প্যান্ট টাই পরা মানুষগুলোই এই লুটপাটের পিছনে মূল দায়ী। সাধারণ কোনো মানুষ এই কাজটা করেন নাই।
সরকারের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, যে নামেই বলি না কেন, বিভিন্ন সময় যে লুটপাটগুলো হচ্ছে এই কথিত আলোকিত মানুষগুলোই করেছেন এবং এমন সব জায়গায় হাত দিয়েছেন যেটা মানুষের বিবেক বোধ থাকলে সেটা তিনি করতেন না। আমরা এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত সমাজ থেকে আমরা একটি ভালো সমাজের দিকে যেতে চাই। এই যাওয়ার জন্য আমাদের সবাইকে অবস্থান থেকে মানুষকে সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে দেখতে হবে। মানুষকে সম্মান এবং মর্যাদা আমাদেরকে করতে হবে। তার সীমাবদ্ধতার কারণে তাকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। যেহেতু সব বিষয়গুলো ঘুরে ফিরে রাজনীতিবিদদের কাছে আসে, তারাই যেহেতু সরকার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সময়ের ব্যবধানে তারাই পালন করে, এই জন্য এক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হয়। এটা আমাদের জন্য খুবই ভালো হতো যদি আমরা বিগত অর্ধ শতাব্দীরও বেশি সময় যারা ক্ষমতায় ছিলেন, যে তিনটি দল ক্ষমতায় ছিলেন, আমরা তাদের কার্যক্রমে একটি নির্মোহ বিশ্লেষণ করতে পারতাম। সেই নির্মোহ বিশ্লেষণ হয় নাই। যে আমাদের যে বিদ্যমান যে সম্পদ আছে, যে অ্যাসেট আছে, যে আমাদের যে লজিস্টিক্সগুলো আছে, আমরা গত 50-55 বছরে সেটাকে কীভাবে কাজে লাগিয়েছি। আমাদের এই সমস্ত সংবেদনশীল জায়গাগুলোতে, স্পর্শকাতর জায়গাগুলোতে, সহানুভূতির জায়গাগুলোতেও আমরা আসলে ভালো কোনো ভূমিকা রাখতে পারিনি। এখন আগামীর বাংলাদেশ আমাদেরকে সেটা শিক্ষা দিচ্ছে যে 24 জুলাই যে অসাধারণ পরিবর্তনের হাওয়া আমরা দেখেছি, যেটা যুবক তরুণরা, সর্বস্তরের মানুষরা মাঠে নেমে এসেছে বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে, যে অসাধারণ অকুতোভয় সৈনিকরা ভূমিকা পালন করেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন তারা, এবং আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করতে চাই। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সামনের দিনে রাজনীতিতে, নির্বাচনে, আমাদের ম্যানিফেস্টোতে, আমাদের পলিসি পেপারে, এই সবগুলোতে এই সমস্ত মৌলিক বিষয়গুলো আসা উচিত। শুধু আসলেই হবে না, আমাদের কমিটমেন্ট থাকা উচিত যে আমরা এট এনি কস্ট এটাকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই অবস্থানটি প্রত্যেক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তার দলের অবস্থান থেকে জনগণের সামনে, জাতির সামনে স্পষ্ট করা উচিত। তাইলেই আমরা একটি ভালো সুন্দর সমাজ পেতে পারি। একজন মানুষ হিসাবে আমি দুটো হাত রাখি, আমার একটা হাত খুব শক্তিশালী, আরেকটা হাত যদি দুর্বল থাকে তাইলে সেটাকে সুস্থ মানুষ বলা যায় না। সমাজের কিছু লোককে আমরা সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন রেখে আমাদের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির সাথে তাদেরকে সম্পৃক্ত করতে না পারলে এটা সুস্থ সমাজ হয় না, এটা কোনো মানবিক সমাজ হতে পারে না। সুস্থ এবং মানবিক সমাজ গড়ার জন্যে আমাদের সব দিকেই নজর দিতে হবে, সব দিকে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমি ডাকসুর নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি, তারা আয়োজন করেছেন, তারা কিছু প্রস্তাবনা এখানে দিয়েছেন। সেই প্রস্তাবনাগুলো সরকারের কাছে, দায়িত্বশীল ব্যক্তিদের কাছে, রাজনৈতিক দলের কাছে পৌঁছবে এবং তারা ভূমিকা পালন করবে। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের ম্যানিফেস্টো ইতিমধ্যে আমরা দীর্ঘ আলোচনা করে একটি ম্যানিফেস্টো আমরা তৈরি করেছি, যেখানে আমরা জনগণকে আহ্বান করেছিলাম ম্যানিফেস্টোতে আপনাদের পরামর্শগুলো আপনারা দেন। প্রায় 34,000-এর মতো পরামর্শ আসছে, অরালি কেউ দিয়েছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও করেছেন, বিভিন্ন তারা দিয়েছেন। আমরা আমাদের আর্কাইভ সেগুলো রেখেছি। এখান থেকে মৌলিক কথাগুলোকে আমাদের ম্যানিফেস্টোতে আমরা নিয়ে এসেছি এবং সেখানে আমাদের এই সমস্ত ভাই বোনদের জন্য অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, তারপরে শিক্ষার দিক থেকে, বিভিন্ন দিক থেকে তাদেরকে সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কিছু কমিটমেন্ট আছে। আমরা সেই কমিটমেন্টই দিয়েছি যতটুকু আমরা পারব। আমরা এই ঘরে ঘরে চাকরি আর 10 টাকা দামের চাল খাওয়ানোর কথা বলে শেষ পর্যন্ত লুটপাটের রাজনীতি যাতে করি না, কেউ যাতে না করেন, আমরা মনে করি সেটা সবার হওয়া উচিত। আমরাও সেই কমিটমেন্ট দিচ্ছি যতটুকু আমরা করতে পারবো। আমরা মনে করি বিদ্যমান আমাদের যে সম্পদ আছে, আমাদের যে সমস্ত লজিস্টিক্সগুলো আছে, এই সব মিলিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো, যেখানে আমাদের এই ধরনের বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পন্ন যে ভাই বোনরা আছেন তাদেরকে নিয়েই আমরা একটি সুন্দর জাতি করতে পারবো, একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো ইনশাআল্লাহ। আগামীর সেই নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আসুন আমরা সবাই মিলে ভূমিকা পালন করি। আমরা সবাই ভাইদের বোনদের পাশে দাঁড়াই। যারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, তারা আমাদেরই সন্তান, তারা আমাদেরই শরীরের একটি অঙ্গ, সমাজের তার একটা অঙ্গ। তাদেরকে পিছনে ফেলে রেখে আমরা কেউ জাতিকে গড়তে পারবো না। একটি সুন্দর সুস্থ জাতি গড়ার জন্যে আমাদের সবাইকে একটা উদার মন থাকতে হবে, একটি মানবিক মন আমাদের থাকতে হবে।
আমাদের কমিটমেন্টগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের মধ্যে দৃঢ়তা থাকতে হবে, জবাবদিহিতা আমাদের থাকতে হবে। আমি মনে করি আগামীর বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে আগামী 12 তারিখ, আজকে থেকে কয়েকদিন পরেই, খুব নাই, সময় একদম কমে গেছে। সেই নির্বাচনে এদেশের জনগণ দুটো গুরুত্বপূর্ণ ভোট দেবে। একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট, আরেকটি হচ্ছে আমাদের রেফারেন্ডাম বা গণভোট, যেখানে আমরা দীর্ঘ একটি সময় পাস করে কিছু সংস্কার প্রস্তাব আমরা রেখেছি, খুবই মৌলিক, খুবই গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব। এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য গণভোট এবং তার হা ভোটে বিজয়ী হওয়াটা অপরিহার্য। এই গণভোট বাস্তবায়িত হলে আমরা ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ পাবো। আমরা ভবিষ্যতের স্বৈরাচার কেউ হবে এই ধরনের সুযোগ সেখানে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। একই সাথে একটি নিরাপদ, একটি সুস্থ, একটি মানবিক বাংলাদেশ হবে ইনশাল্লাহ। সেই বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা সবাই মিলে ভূমিকা পালন করি। ডাকসু সহ যারা আমরা এক্ষেত্রে ভূমিকা পালন করছি, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে পারি, আমাদের এই সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি, আমাদের সম্পদের গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে মনে করি, তারাও আমাদের সম্পদ এবং তাদেরকে নিয়েই সমাজকে গড়তে হবে, এই মানসিকতা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আশা করা যায় যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সম্মান এবং মর্যাদার সাথে। আমরা আমাদের সেই সমস্ত ভাই বোনদের নিয়ে গর্ব করি, যারা তাদের শত সীমাবদ্ধতার পরেও বিভিন্ন ইভেন্টে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত দক্ষতা, যোগ্যতা, মেধার পরিচয় দিয়েছে। প্রতিযোগিতায় বিশ্বের বুকে বাংলাদেশকে তারা মাথা উঁচু করে দাঁড়ানোর চমৎকার সুযোগ করে তারা দিয়েছে। আগামীতেও জাতি এবং রাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা তাদেরকে সম্মান এবং মর্যাদার জায়গায় দেখতে চাই। আমি সেই তৌফিক কামনা করি।